সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হচ্ছে ফ্রন্টলাইন। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। স্বাগত নাজমুল আপনাকে স্টুডিওতে। এরপরে আছেন ববি হাজ্জাজ, আপনারা সবাই তাকে চেনেন, চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। ববি, আপনাকেও স্বাগত। এবার একটা বাম দিক থেকেই শুরু করি। সাংবাদিকের চোখে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, গত রাত উত্তেজনা, মারপিট, পুলিশি অ্যাকশন, অনেক কিছু, দিনে এক ধরনের সমাধানের চেষ্টা, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ মতি ভাই। একসময় ঢাকা শহরকে বলা হতো মসজিদের শহর, কাকের শহর, মশার শহর, যানজটের শহর। এখন হয়ে গেছে আন্দোলনের শহর। গত 6-9 মাসে আমরা যা দেখছি, কিছুদিন আগে একটা সরকারি হিসাব দেওয়া হয়েছিল 150 আন্দোলন, এর মধ্যে এটা বোধহয় প্রায় 200-র কাছাকাছি চলে গেছে। এই যে কথায় কথায় সবাই আন্দোলনে নামছেন, নিশ্চয়ই প্রত্যেকের যৌক্তিক দাবি আছে, তাদের চাহিদা আছে, তাদের অধিকার আছে, কিন্তু আন্দোলনগুলো যেভাবে হচ্ছে এবং তার ফলাফল আমরা যা দেখছি, নগরবাসীর ভোগান্তির কথা বাদ দিলাম, কোনো একটি পক্ষ, কোনো একটি সংগঠন, ছাত্র হোক, কোনো পেশাজীবী হোক, কোনো শ্রমজীবী হোক, তারা যখন দাবি দাওয়া নিয়ে মাঠে নামছেন, আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার, পুলিশ সহ সবার মধ্যে চরম সহনশীলতা দেখেছি। সহনশীলতা এত মাত্রায় যে আন্দোলনকারীরা হাইকোর্টে ঢুকে পড়ে, সচিবালয়ে ঢুকে পড়ে, বিভিন্ন দপ্তরে ঢুকে পড়ে, উপদেষ্টাদের একরকম ঘাট ধরে দাবি আদায় করে, এরকম একটা নৈরাজ্য গেছে। এরপরে আস্তে আস্তে একটা শৃঙ্খলার মধ্যে আসলো। তারপরও দীর্ঘদিন পুলিশ তার কোনো ভূমিকা পালন করে নাই। তো পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে পুলিশ রাখার দরকার কি? পুলিশ যদি আপনার তার যে আইনি ক্ষমতা সেটা ব্যবহার না করে, তাহলে সেই ক্ষমতা তার দিয়ে লাভটা কি? আমরা তখন শুনেছি যে না, যেহেতু আন্দোলনে পুলিশের খুব ন্যাক্কারজনক ভূমিকা ছিল, এখন যদি পুলিশ এরকম ব্যবস্থা নিতে যায়, তাহলে মানুষ এটা ভালোভাবে নেবে না। মানে খুব দয়াশীল, খুবই উদার, খুবই সহনশীল হলাম আমরা। কিন্তু তাতে করে কি হলো, যে সংস্কৃতিটা গড়ে উঠেছে, যে কেউ যখন যেখানে খুশি আন্দোলনে নেমে যেতে পারে, রাস্তা বন্ধ করে ফেলতে পারে, ঘেরাও করে ফেলতে পারে, মানুষের 12টা বাজাতে পারে, আইন শৃঙ্খলার তো কোনো বালাই নাই। সেই বাস্তবতায় আমরা দেখছি যে একের পর এক এরকম আন্দোলন হচ্ছে। এবার আসি আপনার 7 সরকারি কলেজ, 7টি অধিভুক্ত সরকারি কলেজ অনেক দিন ধরে আন্দোলন করছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না, তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে। সেই আন্দোলন কখনো সক্রিয় হয়, কখনো নিষ্ক্রিয় হয়, কিন্তু নিষ্পত্তি হয় নাই। সবশেষ যেটি গতকাল দিনভর এবং রাতভর ঘটল, 7 কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘর্ষ হলো, এবং সেখানে একজন সহ উপাচার্যের আচরণ নিয়ে তাদের প্রতিবাদ বিক্ষোভ, যেটি ধারাবাহিকতা আজকেও চলেছে। এবং সবশেষে আপনি জানেন 7 সরকারি বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিযুক্ত করা হয়েছে। তাদের অধীনে থাকবে না, প্রশাসনিকভাবেও না, তাদের পরীক্ষা, ভর্তি যা কিছু ছিল, অভিভাবকত্ব, সেটা থাকবে না, আলাদা বিশ্ববিদ্যালয়ের উপর এখানে আলোচনা শুরু হয়েছে। ঠিক আছে, কিন্তু এই সব আন্দোলনের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের যারা মানে নায়কোচিত ভূমিকা পালন করেছেন ছাত্রনেতারা, তারা এই সময়ের বীর বলা যায়, তাদের ভূমিকা, সব ঘটনায় তাদেরকে হস্তক্ষেপ কেন করতে হবে? ছাত্রলীগের মতো যে কোনো ঘটনায় তাদেরকে নামতে হবে মাঠে, তারা দমন করবে, তারা পিটাবে, তারা হুমকি দেবে, তারা একটা পক্ষ নেবে। এবং মোটামুটি আমরা শীর্ষ পর্যায়ের সমন্বয়কদের ভূমিকা বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে সবশেষ এই গতকালের ঘটনা পর্যন্ত যা দেখি, তাতে তো আমাদেরকে ছাত্রলীগের সেই কথা মনে করিয়ে দেয়। পুলিশ আছে কিন্তু ছাত্রলীগ দমন করবে, সরকার আছে তো ছাত্রলীগ সেখানে ভূমিকা রাখবে, প্রশাসন আছে কিন্তু ছাত্রলীগ সেখানে গিয়ে একটা কিছু করবে। মানে ছাত্রলীগ একটা লাঠিয়াল বাহিনী ছিল। তো আমাদের প্রিয়, প্রাণপ্রিয় এসব সমন্বয়করা, আমাদের আন্দোলনকারী ছাত্রনেতারা, তারা কেন সেই ছাত্রলীগের ভূমিকা পালন করছে? এখানে কি পুলিশ প্রশাসন কোনো ভূমিকা নিতে পারে না? বা সরকার এই ব্যাপারে কেন কোনো স্পষ্ট অবস্থান নিচ্ছে না বা তাদেরকে নিবৃত্ত করছে না? আমি আপাতত শেষ করি মতি ভাই, যেই আন্দোলনের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই আন্দোলনে এত সাহসী নেতৃত্ব যে ছাত্ররা দিয়েছে, তাদের প্রশংসা আমরা বহু করেছি, আরও বহু করব, কিন্তু তাদের কোনো খারাপ কাজ, খারাপ ভূমিকার জন্য তাদের সমালোচনা করব না, এটা তো হয় না। কিন্তু সেই ছাত্রদের উপরে আমাদের সরকারের বা কর্তৃপক্ষের বা যখন যেই সংশ্লিষ্ট ঘটনা ঘটে, তাদের ভূমিকাগুলো আমরা দেখি এরকম, তারা যেন সবাইদেরকে ভয় পাচ্ছে। তাহলে কি আমরা একটা পেশি শক্তি, মাস্তানি শক্তিকে উৎসাহিত করছি? অনেক ধন্যবাদ নাজমুল। ববি হাজ্জাজ, আপনি খুব চিন্তিত মনে হচ্ছে। জি না, কারণ কি?
মানে আমি আসলে চিন্তিত থেকে বেশি আমি খুব মনোযোগ দিয়ে নাজমুল আশরাফ ভাইয়ের কথা শুনছিলাম এবং ওনার সাথে অনেকগুলো জায়গায় না আসলে সব জায়গায় আমি দ্বিমত পোষণ করার তেমন কোনো জায়গা খুঁজে পাইনি। ওনার সাথে সব জায়গায় একমত। তবে এই যে মানে স্পেসিফিক্যালি মতি ভাই যে প্রবলেমটা নিয়ে আমরা মানে নাজমুল আশরাফ ভাই আলোকপাত করছিলেন, আলোচনা চলছিল, এই প্রবলেমটাও কিন্তু নতুন প্রবলেম না। এই মানে কলেজগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক, এই সম্পর্ক চ্যুত বিচ্যুত নতুন একসাথে লাগানো, এগুলো নিয়ে অনেক বছর ধরে ঝামেলা চলছে। 8 বছর এবং সরি 8 বছর, জি জি সেটাই, অনেক বছর ধরে। এবং এই 8 বছর আগেও ঝামেলা ছিল যে এই ধরনের সম্পর্ক চাই করে ঝামেলা হয়েছে, তারপর 8 বছর আগে সম্পর্ক হয়েছে, আবার সম্পর্ক বিচ্যুত হলো। তো এগুলো অনেক পুরাতন ঝামেলা। এই পুরাতন ঝামেলাগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে আসলে ওতপ্রোতভাবে কানেক্টেড। আমাদের শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন হয়েছে বহু বছর ধরে, সেটা নিয়ে আমরা পরে আলোচনায় আসি। কিন্তু শিক্ষা ব্যবস্থায় যে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি আনা, এটার গুরুত্বটা একটার পর একটা সরকার, স্পেশালি গত 15 বছরে তো যাতা হয়েছে, আমরা দেখেছি যে জবাবদিহিতা একবারও আনা হয়নি। মানে আপনি কলেজ কোন ইউনিভার্সিটির আন্ডারে এটা অনেক পরের কথা, যে কোনো একটা কলেজ বা যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের আপনার তাদের এই যে কোয়ালিটি ম্যানেজমেন্ট, এটা কাদের আন্ডারে হচ্ছে, এটার দায়িত্বে কারা আছে। যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইউজিসি দেখে, ইউজিসি কি কি ক্রাইটেরিয়া ধারণ করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনেক, এই যে 7টা কলেজ বা এর বাইরেও আরো অনেক আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একত্রিত হতে চায়, আরো অনেক ঝামেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিফিকেশন কারা নির্ধারণ করে দিচ্ছে, সেটা কিভাবে মেনটেইন হচ্ছে। কারণ গত 15 বছরও তো দেখেছি আমরা এই যে এই রঙের প্যানেল ওই রঙের প্যানেলের মারামারি থেকে শুরু করে পুরো টেক ওভার। আমরা এমনও দেখেছি যে অ্যাসোসিয়েট প্রফেসর প্লেজারিজম করে ধরা পড়েছে, তার চাকরি চলে যাওয়ার বদলে সে পদোন্নতি পেয়ে প্রফেসর হয়েছে। এরকম আমরা বারবার দেখেছি। সো এই জায়গাগুলোতে তখন পরিষ্কার হয়ে যায় যে এই যে বিশ্ববিদ্যালয়, দেখেন শিক্ষা ব্যবস্থা অবভিয়াসলি প্রাইমারিটা যে কোনো একটা দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপর সেকেন্ডারি, তবে হায়ার এডুকেশন মানে টার্শারি, স্পেশালি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এডুকেশনটার আবার অনেক বড় গুরুত্ব আছে। কারণ বিশ্ববিদ্যালয়ের অন্য এডুকেশনগুলোর প্রাইমারি সেকেন্ডারি এদের দায়িত্ব শুধু জ্ঞান ছড়িয়ে দেয়া, ডিসেমিনেশন। বিশ্ববিদ্যালয়ের বড় দায়িত্ব জ্ঞান তৈরি করা, প্রোডাকশন, সো রিসার্চ। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। মানে আমরা অনেক আগে থেকে প্রাচ্যের অক্সফোর্ড বলে আসছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে মান উন্নয়নের জন্য আমরা কখনো কাজ করিনি। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের যদি কাজ না করে থাকি, তাহলে এই যে অন্য সব কলেজ চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হতে চায়, তাহলে তাদের মান নিয়ে কি অবস্থা, কতখানি প্রশ্নবিদ্ধ, এটা নিশ্চয়ই আলোচনায় আসাটা প্রয়োজন। এবং তাহলে তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানই প্রশ্নবিদ্ধ হয়, ওভারঅল রিসার্চ ইনস্টিটিউট হিসাবে বা টিচিং ইনস্টিটিউট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এই কলেজগুলো এত আন্দোলনরত কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত হওয়া? তার মানে শিক্ষা বা রিসার্চের বাইরে কোনো কারণ আছে, হয়তো পলিটিক্যাল কারণ বা অন্য কোনো কারণ আছে। তাহলে এই কারণগুলোই বা শিক্ষার এই জায়গাতে কেন তৈরি হচ্ছে? সো এরকম বড় দাগে অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আসলে সঠিকভাবে তদন্ত করে খুঁজে বের করা এবং সেগুলোর উপরে কাজ করাটা অনেক আগে থেকেই সরকারের দায়িত্ব ছিল, কিন্তু এই সরকারগুলো করেনি। মানে গত 15 বছর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রাজনৈতিকভাবে যারা ছিলেন তাদের কাছ থেকে আসলে আমরা কখনো কিছু আশাও করিনি। এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সরকারের দ্বারা এরকম বড় কোনো জায়গায় বড় কোনো চেঞ্জেস আনা আসলে সম্ভব না। সো এখন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এই পর্যন্ত কি কাজগুলো করছিল, আজ অব্দি ওনারা কি কাজ করছেন? ওনারা রিফর্মস সামনে কি হতে পারে এগুলো নিয়ে ওনারা রিসার্চ করছেন, বড় দাগে আইডিয়াজ আনছেন এবং সামনে ইতিমধ্যে জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসে আমাদের সাথে আলোচনাতেও বসবেন। তো এইখানে শিক্ষা ব্যবস্থা নিয়েও কিন্তু অনেক বড় রিফর্মের আলোচনা করাটা গুরুত্বপূর্ণ ছিল। সেই জায়গায় এখনো এত বড় কোনো মুভমেন্ট আমরা দেখিনি। একই সাথে এই যে গতকাল বা আজকে যে আন্দোলনগুলো চলছে, এখানেও আমি নাজমুল আশরাফ ভাইয়ের সাথে একমত যে এই যে আন্দোলনের শহর বললেন না নাজমুল আশরাফ ভাই, ঢাকা শহর আন্দোলনের শহর হয়ে গেছে। কারণ একদিকে সবার অনেক উচ্চ আকাঙ্ক্ষা ছিল 5ই আগস্টের পর যে অনেক কিছু এখন প্রাপ্তি হবে, সেই প্রাপ্তিগুলো হয়তো মিটছে না এবং এটা মেটানো সম্ভব না একটা অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা। সো তাদেরকে এটা দোষারোপ করেও লাভ নেই। কিন্তু অন্যদিকে গত 6 মাস অতিবাহিত হয়ে যাবার পর একটা জিনিস প্রতীয়মান হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের শক্তি বেশি নেই, দুর্বল সরকার। এখন এইটা ওনাদের দোষারোপ করার কিছু নেই, অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল সরকারই হয়। প্রবলেমটা হলো তিনারা অনেক দিন ধরে থাকছেন এবং এই যে দুর্বল সরকার, এখন এইটার একটা অ্যাডভান্টেজ, একটা
হয়তো বাজে অ্যাডভান্টেজ সবাই নিতে চেষ্টা করবে এবং করছে। মনে করেন এই কলেজগুলি হয়তো চিন্তা করছে যে আগামীতে নির্বাচন হয়ে যে একটা নির্বাচিত সরকার আসলে আমরা যা চাই ধাপ করে জোর করে ওটা নাও পেতে পারি, কিন্তু আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জোরে একটা ঝাঁকি দিলে হয়তো অনেক কিছু অসম্ভব হয়েছে। তো নাজমুল হাসান সাহেব ভাই বললেন না, আপনি কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, হাইকোর্ট তারা যে ঘেরাও করে কাঁপিয়ে দিয়েছে। তো কোর্টের মানে হাইকোর্ট সবচেয়ে উচ্চতর সম্মানিত জায়গা যেটা একটা গণতন্ত্রের জন্য, সেখানে যদি একবার ঘেরাও করে কাঁপিয়ে দিতে পারে তাহলে একটা ক্যাম্পাস কি এটা তো ঘুরে ঘেরাও করে কাঁপিয়ে দিতেই পারে। সো এই যে এই ধরনের জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা গুরুত্বপূর্ণ, এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকারকেও বড়ভাবে ডাক দেওয়া গুরুত্বপূর্ণ যে তারা কিভাবে শক্তিশালী সরকারের দিকে যাচ্ছেন, নির্বাচনের দিকে যাচ্ছেন। অনেক ধন্যবাদ নাজমুল আশরাফ। ববি হাজ্জাজ কিন্তু শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, কিন্তু শিক্ষা ব্যবস্থার কথা যদি আমরা চিন্তা করি বা আমরা ওইটা নিয়ে ভাবি, তাহলে একটা শিক্ষা কমিশন কি হয়েছে? একদম, আমি ওই কথাটাই বয়বের কথা শুনতে শুনতে আমি এটা ভাবছিলাম যে এত সব বিষয়ে আমরা কমিশন করলাম। বয়বে ঠিকই বলেছেন যে এই কমিশনগুলো এই সরকারের আমলে খুব বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারবে না, একটা রূপরেখা বা সূচনা করে দিতে পারবে যেটি পরবর্তী নির্বাচিত সরকার চালিয়ে নেবে। তাহলে আমরা শিক্ষাকে সেই গুরুত্বের জায়গায় আনলাম না। আমরা কত সব খাত নিয়ে কাজ করছি, কিন্তু শিক্ষাকে আমরা আনলামই না, কোনো কমিশনই গঠন করলাম না, এটা নিয়ে আলোচনাই হচ্ছে না। অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড ছোটবেলা থেকে শুনে আসছি, এবং আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষা, সব ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে দীর্ঘদিনের, এবং মান নিয়ে যেটা বলছিলেন ববি ভাই, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা যে হারে বেড়েছে, মান তো সে হারে বাড়ে নাই। হাতে গুনলে আপনি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যান, আমাদের একটা দুটা বিশ্ববিদ্যালয় কখনো ওঠে আবার কখনো নামে, এবং আমাদের প্রাচ্যের অক্সফোর্ড বলে আমরা খুব সান্ত্বনা নেওয়ার চেষ্টা করি, আমিও সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই বিশ্ববিদ্যালয়ের মান, গবেষণা, শিক্ষকতা ইত্যাদি কেন মানটা থাকছে না, তার মূল কারণ ববি কিছুটা ইঙ্গিত করেছেন যে আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক পদে কাদের নিয়োগ দিচ্ছেন, কোন বিবেচনায় নিয়োগ দিচ্ছেন। আওয়ামী লীগ বিএনপি আসলে সকল বিশ্ববিদ্যালয় আওয়ামীকরণ, জাতীয়তাবাদীকরণ হয়ে যায়। এখন তো অন্তর্বর্তী সরকার, এখন তাহলে কী করণ হচ্ছে? আপনি শীর্ষ পর্যায়ে 2-3টা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, ওই মানুষগুলো কারা, তাদের কে মনোনয়ন দিয়েছে, তাদের পরিচয় কি, কারা তাদের জন্য তদবির করেছে, তারা কাদের হয়ে কাজ করছে। এটাও কিন্তু ওই যে করণের বাইরে না। এটা এখন কোন দলীয় করণ বলবেন সেটা অন্য কথা। কোথাও বিএনপির প্রভাব, কোথাও জামাতের প্রভাব, কোথাও তত্ত্বাবধায়ক সরকারের কোনো ব্যক্তির প্রভাব, কোথাও প্রশাসনের প্রভাব, এরকম আছে। তো ফলে আপনি যখন মানটাকে বিবেচনায় না নিয়ে আপনার লোক, আনুগত্য, রাজনীতি, আদর্শ, এগুলোর বিবেচনায় আপনি সব সিদ্ধান্ত নেবেন উপর থেকে নিচ পর্যন্ত, আপনি মান কোথায় পাবেন? বিগত সরকারের আমলে, সব সরকারের আমলে হয়, বিগত সরকারটা যেহেতু 16 বছর ছিল, এবং যে চর্চাগুলো আমরা 53 বছর ধরে দেখে আসছি অতীতে সকল সরকারের সময়, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেটি হচ্ছে আপনার শিক্ষক রাজনীতি। কিন্তু বিগত সরকার 16 বছর ছিল, এটা একটা ব্যাপার। তার চেয়ে বেশি হচ্ছে শিক্ষক রাজনীতি কতটা নিচে নামতে পারে, শিক্ষকরা অ্যাক্টিভিস্টের চেয়েও অ্যাক্টিভিস্ট হতে পারে, একেবারে দলীয় কর্মীর চেয়েও অধম হতে পারে, সেই প্রমাণ আমরা বিগত সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শীর্ষ পর্যায়ে পাবলিক বিশ্ববিদ্যালয়কে দেখেছি। আপনি সেই জায়গাটার পরিবর্তন কিভাবে ঘটাবেন? আমরা কোনো চেষ্টাও দেখছি না, উদ্যোগও দেখছি না, আলোচনাও দেখছি না। শিক্ষা মানে কমিশন করতে হ্যাঁ কি অসুবিধা? এইটা তো সরকার বলতে পারবে বা কেন করা হলো না। আপনারা কখনো প্রধান উপদেষ্টাকে পেলে ইনস্টিটিউটে জিজ্ঞেস করবেন, এবং এটাকে কেন গুরুত্ব দেওয়া হলো না, আমলে নেওয়া হলো না। একটা হতে পারে যে আমি কিসের শিক্ষা দীক্ষা, আমি আমার মতো করে চালাবো, গোটা জাতিকে আমার নিয়ন্ত্রণে রাখবো, এবং যেভাবে সব কিছু হচ্ছে বিশৃঙ্খলার মতো দিয়ে সেটাকে আমরা চালিয়ে যাব। অথবা এটা এত বড় বিষয়, এখানে হাত দিতেই ভয় পেয়েছে। আপনি সংবিধান ধরতে পারেন, সেটাকে উল্টে পাল্টে বাদ দিয়ে ফেলতেও পারেন, আরও বহু খাতকে আপনি বহু রকমের বৈপ্লবিক পরিবর্তনের সুপারিশ করতে পারেন, শিক্ষাকে নিয়ে আপনি কিছু করতে পারেন না। এটা আমারও বোঝা আসে না কেন শিক্ষা কমিশন হলো না। তবে শিক্ষা খাতের কমিশন হয় নাই, কাজ হয় নাই, ভালো কথা, কিন্তু আগামীতে কোনো সরকার এসে শিক্ষা খাতের যে সামগ্রিক চিত্র, এই নিয়োগ থেকে শুরু করে বললাম শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি, আচ্ছা শিক্ষকরা কেন রাজনীতি করবেন? আমরা ধরেন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখনও শিক্ষকদের রাজনীতি ছিল, সেটার একটা মানে একটা রূপ ছিল, হ্যাঁ নিয়ন্ত্রিত ছিল, হ্যাঁ হোয়াইট এরকম গ্রুপে ভাগ করা ছিল, এবং কখনোই কোনো শিক্ষক
কোনো দলের পক্ষে প্রকাশ্যে এমন কোনো কথা বলতেন না, দেখলে মনে হবে এই লোকটা আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি। হ্যাঁ, একটা রাগঢাক ব্যাপার ছিল, কিছুটা সফিস্টিকেশনের ব্যাপার ছিল। আমরা একজন শিক্ষককে খুব কাছ থেকে চিনলে পরে বুঝতে পারতাম উনি ওই বা সেই দলের দিকে টিল্টেড। আর এখন মুখ থেকে 2 শব্দ বেরোলে আমরা বুঝি তো আওয়ামী লীগে, তো বিএনপি, তো জামাত, এরকম অবস্থা হয়ে গেছে। তো সেই শিক্ষকরা যখন, একজন সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের সাথে আছেন, সেই শিক্ষকরা যখন ছাত্রদেরকে পড়ান, তারা কি আদর্শ নিয়ে তাদের সামনে দাঁড়ান, বা তাদেরকে কতটা শ্রদ্ধাভক্তি মন থেকে ছাত্ররা করে, বা ছাত্র শিক্ষক সম্পর্কের অনেক অঘটন যখন আমরা দেখি, সেগুলোর পেছনে কি তাদের এই দলীয় অবস্থান, শিক্ষক রাজনীতি এবং যা যা কিছু দলবাজি হয় সেগুলো বড় কারণ না? এইখানে কেন আমরা কোনো কিছু শুরু করলাম না? এটা তত্ত্বাবধায়ক সরকার ভালো বলতে পারবে। অনেক ধন্যবাদ। সবই পেন্ডিং রয়ে গেল কিছু দূর। তো আপনি কি এদের দ্বিমত পোষণ করবেন অথবা কি যোগ করবেন কিছু, যে কেন শিক্ষা কমিশন হলো না? দেখেন, অনেক কিছুর বিষয়ে কমিশন হতে পারতো, হয়নি। এবং এটা মানে আমি হয়তো নিন্দনীয়ভাবেও দেখতাম না যদি অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে স্বল্প সময়ে নির্বাচন দেবা নিয়েই যদি নিযুক্ত থাকতো, তাহলে হয়তো আমি এটা নিন্দনীয় চোখেও দেখতাম না। কিন্তু যেহেতু ওনারা প্রথম থেকে, এখন হয়তো আমরা আশাবাদী যে খুব শীঘ্রই একটা নির্বাচন আসছে, বাট আজ থেকে 2 মাস 3 মাস আগে ওনারা আলোচনায় ছিলেন যে 1.5 বছর 2 বছর ওনারা অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারাই দেশ পরিচালিত হবে। তাহলে যখন তারা চিন্তা করছিলেন 1.5 বছর 2 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারাই পরিচালিত হবে, তাহলে এই ধরনের আরো 30টা কমিশন বসাটা হয়তো গুরুত্বপূর্ণ ছিল। কারণ আর কিছু না হলেও 3টা কমিশন করলে তার মধ্যে শিক্ষা আসা উচিত না? শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো তো আসা উচিত, কারণ এগুলো তো আমাদের বেসিক রাইটস এর ভেতরে পড়ে, মানে বেসিক নেসেসিটি, যেহেতু তার মানে বেসিক একটা নাগরিক অধিকারের মধ্যে পড়ার কথা। সো তাহলে এগুলো নিশ্চয়ই আমি আপনার সাথে পুরোপুরি একমত আশরাফ ভাই, যে এগুলো আসা একদম প্রয়োজনীয় ছিল। আপনারা কি দাবি তুলেছেন আপনার দল হিসেবে? না, আমরা দেখেন, আমরা প্রথম থেকে কিন্তু আমার দল হিসেবে কিন্তু শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে কি কি সংস্কার করা উচিত বিশাল একটা রিপোর্ট কিন্তু আমরা সরকার এবং গণমাধ্যমকে তুলে দিয়েছি। আমরা অনেকগুলো রিপোর্ট তুলে দিয়েছি, বাট তার মধ্যে শিক্ষা ব্যবস্থার রিফর্মও ছিল। সো আমার দলের পক্ষ থেকে আমরা করেছি। তবে সরকারের কাছে আমরা এটা দাবি আসলেই জানাইনি, এবং না জানার একটা বড় কারণ আছে। সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাইনি কারণ আমাদের প্রথম থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি যে যত শীঘ্রই একটা সুন্দর নির্বাচন দেয়া যায়, তত শীঘ্রই একটা নির্বাচনের ব্যবস্থা করা। সো এই নির্বাচনের জন্য যে সংস্কারগুলো দরকার, ওনারা যেন ওইটাতেই বেশি মনোযোগ দেন, এইটা আমাদের দাবি ছিল তাদের কাছে। এবং একই সময় দাবি ছিল যে এইটা যদি সময়, মানে এটা যদি বেশি সময় লাগে, 6 মাস বা 1 বছর সময় লাগে, তাহলে 6 মাস 1 বছরে যেন তারা সুন্দরভাবে ওই যে বেসিক নেসেসিটির জায়গাগুলো, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কমোডিটি প্রাইস ম্যানেজমেন্ট, এই যে বেসিক যেগুলো, বিদ্যুৎ, এই যে বেসিক জিনিসগুলো যেন তারা সঠিকভাবে ম্যানেজ করেন, এবং এগুলো ম্যানেজ করবার জন্য কি কি প্রয়োজনীয়তা হতে পারে সেগুলো নিয়েও যেন আমাদের সাথে বারবার করে বসেন বা বসতে চেষ্টা করেন, সেটা ওনারা ঠিকভাবে করেন। সবকিছু ওয়াজ কানেক্টেড টু পলিটিক্স। জি, ওয়েল, নাজমুল, আপনি বলছেন যে শিক্ষকদের দলবাজি। যখনই আপনি এই কথাটা বলবেন, তখনই কিন্তু নিজেদের চেহারাটা আয়নায় দেখ। অবশ্যই আমাদের দলবাজি তো আরো জঘন্য, মানে আপনি সাংবাদিকদের কথা বলছেন। এখন ধরেন আমরা বিভিন্ন পেশায় দলবাজির চিত্র বহু বছর ধরে দেখছি, তার চরম রূপ লাভ করেছে গত 16 বছরে। এবং সেটা কারণ ছিল যে আপনার জবাবদিহিতা নাই, গণতন্ত্র নাই, কোনো কিছুই স্বাভাবিক ছিল না, সব অস্বাভাবিক। সেই অস্বাভাবিক অবস্থার সুযোগে এই চর্চাটা বা অপচর্চাটা অনেক বেশি বেড়েছে। এখন সাংবাদিকদের কথা যদি বলেন, সাংবাদিকদের রাজনীতি, সাংবাদিকদের দলবাজি, সাংবাদিকদের সুবিধাবাদী, সাংবাদিকদের আপনার নানান গ্রুপে ভাগ হওয়া, সাংবাদিকদের যত সংগঠন আছে, জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, একদম সেক্টর ভিত্তিক, দায়িত্ব ভিত্তিক অনেক সংগঠন আছে সাংবাদিকদের। কোন সংগঠনটা রাজনৈতিক রঙের ঊর্ধ্বে আছে? মোটা দাগে যদি বলি, যেগুলো উল্লেখযোগ্য সংগঠন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে আপনি ভিতরে ভিতরে রং খুঁজলে পাবেন, বাইরে কোনো রং দেখি না আমি। এছাড়া আমার চোখে পড়ে না উল্লেখযোগ্য কোনো সাংবাদিকদের সংগঠন যার রং বোঝা যায় না, এবং সেই রং একবার আওয়ামী হয়, একবার জাতীয়তাবাদী হয়। এখন কি হচ্ছে? এখন হচ্ছে আপনার যার যেখানে প্রভাব বেশি, তার মানে হচ্ছে যেহেতু একটি সরকার পতিত হয়েছে, তারা একটি বড় রাজনৈতিক শক্তি তারা নাই, ফলে এরপরে দ্বিতীয় তৃতীয় অবস্থানে যে রাজনৈতিক দল বা শক্তিগুলো আছে, তারা তাদের প্রভাব অনুযায়ী সেগুলো একরকমের দখল করছে এবং রং লাগাচ্ছে।
আমি জানি না পরের সরকার এসে সেগুলো কি করবে। তবে উল্লেখযোগ্য সংগঠনগুলোর বা অনেকগুলো গণমাধ্যমের গুরুত্বপূর্ণ পদে যারা এই পরিবর্তনের পরে আসীন হয়েছেন তাদের যে পরিচয় আমরা জানি, তাতে করে হয়তো এটার ধারাবাহিকতা চলতে পারে। তার মানে পরের সরকার এসে যে ধরনের লোক চাইবে তারা বেশিরভাগই ওই ধরনের, তার মানে ওদের আর নড়াচড়া করতে হবে না, ওই একই জায়গায় থাকতে পারবে। এখন গণমাধ্যম কমিশন একটা হয়েছে, কমিশনের কোনো আউটকাম আমরা এখনো দেখছি না। এরই মধ্যে একটা বড় বিতর্ক আপনি সামাজিক মাধ্যমে দেখেছেন হয়তো, গণমাধ্যম কমিশনে যারা আছেন তারা যাদেরকে নিয়ে এই কমিশন সংস্কার গণমাধ্যম খাত নিয়ে কাজ করার জন্য বৈঠক ডেকেছেন সেটির তালিকা প্রকাশিত হয়েছে এবং এটা নিয়ে নানান কথা হচ্ছে। নানান কারণে যারা বিগত সরকার আমলে আলোচিত সমালোচিত ছিলেন, রাজনৈতিক কারণে বা গণমাধ্যম জগতের কারণে তাদেরকে সেই বৈঠকে ডাকা হয়েছে কেন ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক কিছু আছে। কিন্তু গণমাধ্যম কমিশন কতটা উপকারী, কতটা কার্যকর, কতটা এই খাতের উন্নয়নের জন্য গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যমের মান উন্নয়ন এবং পেশাদারিত্ব বাড়ানোর জন্য কি সুপারিশ নিয়ে আসবে, আমি সে অপেক্ষায় আছি একজন গণমাধ্যম কর্মী হিসেবে। কিন্তু আমি কোনোভাবে আশাবাদী হতে পারি না যে গণমাধ্যমের বড় ধরনের সংস্কার হবে। কেন হবে না? কারণ গণমাধ্যম যারা অনুমতি দেন, যারা মালিকানা বা বিনিয়োগ করেন, যারা এটা পরিচালনা করেন এবং গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন, তাদের মন মানসিকতা স্বভাব চরিত্রের পরিবর্তন না হলে গণমাধ্যমের বাস্তবতার কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ। মিডিয়া, গণমাধ্যম বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, আপনি কি এর সাথে একমত? জি, এটার সাথে আসলে অত্যন্ত দুঃখজনক মতিবে, বাট এটার সাথে একমত না হয়ে কোনো উপায় নেই। গণমাধ্যম একসময় একভাবে কাজ করতো, মানে আমরা যখন ছোট ছিলাম 80-র দশকে, আমরা এগেন যখন একটা খবরের কাগজে কোনো খবর পড়তাম বা খবরের কাগজের সাথে যারা নিয়োজিত, একজন সম্মানিত এডিটর বা একজন রিপোর্টার পর্যন্ত, তাদেরকে একটা ভিন্নভাবে আমরা সম্মানের চোখে দেখতাম। সম্মানের চোখে কেন দেখতাম? এই কারণে দেখতাম না, মানে আজকের এই যে কমার্শিয়াল ক্যাপিটালিস্ট এই দুনিয়াতে আয় কত আছে বা কত বড় গাড়ি চড়ে এটা না, হয়তো রিক্সা ছাড়া কোনো সময় আমি কোনো সিনিয়র রিপোর্টারকেও দেখিনি 80-র দশকে। হ্যাঁ, কিন্তু তারা যে সত্যর পথে লড়াই করেন এটার একটা বিশ্বাস আমাদের সবার ভেতরে ছিল, তার জন্য তাদের প্রতি ওই সম্মানটা ছিল। এটা ক্রমাগতভাবে আমরা হারিয়েছি। একটা বড় কারণ হলো ক্রনি ক্যাপিটালিজম, এই যে বড় বড় টাকায় লাইসেন্স নেয়া। শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার ক্ষমতার আমলে উনি জোর গলায় টেলিভিশন ক্যামেরার সামনেই বলতেন যে লাইসেন্স আমি দিয়েছি, আমি নিয়ে নিতে পারি। তখন আমরা জানি যে তাহলে কাদেরকে দিয়েছেন এবং তারা কিসের ভয়ে থাকেন, সত্য খবর ছাপা হয় কিনা। আমরা বিরোধী রাজনীতি করেছি গত 10 বছর 12 বছর। আমার নামে এমন কোনো মিথ্যাচার নাই, অনেকগুলো বড় বড় খবরের কাগজ আছে, কিছু টেলিভিশন চ্যানেলও আছে, এমন কোনো মিথ্যাচার নাই আমার নামে করেনি। বিদেশি দেশের এজেন্ট থেকে শুরু করে এমন কিছু নাই, মানে নোংরা মিথ্যে কথা আমার নামে ফ্রন্ট পেজে বসিয়ে দেয়নি, এরকম কিছু নেই। এরকমও বসিয়েছে। সেই পেপারগুলো এখনো চলছে, এখনো আছে, ওই এডিটারই আছেন, রিপোর্টার 2-4টা হয়তো চেঞ্জ হয়েছে বা হয়নি। তো এই গণমাধ্যমকে আমরা কিভাবে বিশ্বাস করি? এখন এই গণমাধ্যমকে বিশ্বাস করতে না পারার পিছনের কারণটা হলো রাজনৈতিক চাপ একদিকে, ক্রনি ক্যাপিটালিজম একদিকে। তো ক্রনি ক্যাপিটালিজম হয়তো যদি আমরা এক রাতে বন্ধ নাও করতে পারি, রাজনৈতিক চাপটা যদি আমরা এক জায়গায় নিয়ে যেতে পারি যেখানে এইটা আর থাকবে না, তাহলে হয়তো গণমাধ্যমের মূল ক্যারেক্টারে আমরা কোনো বদল আনতে পারি। রাজনৈতিক চাপ না অসহায় আত্মসমর্পণ? এখন আত্মসমর্পণ হয়তো আমি আরো মানবো, অসহায়টা আমি এত মানতে রাজি না। কারণ দেখেন, অসহায়টা আমি কেন মানতে রাজি না মতিবে আমি আপনাকে বলি, যে এককালে আমরা যখন ওই যে 80-র দশকে যখন বললাম যে যখন খুবই উচ্চ সম্মানের দিকে আমরা তাকাতাম আপনার আমাদের জার্নালিস্টদের দিকে, তখন জার্নালিস্টরাও কিন্তু অনেক রিস্ক নিয়ে কাজ করতো। তো রাজনৈতিক বিরোধিতায় আমরা যারা গত 15-15.5 বছর আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধিতায় যারা ছিলাম, আমরা তো অনেক রিস্ক নিয়ে কাজ করেছি, আমরা তো অনেক থ্রেট নিয়ে কাজ করেছি। এবং গণমাধ্যমের অনেক কর্মীরা আছেন, জার্নালিস্ট, সিনিয়র জার্নালিস্ট অনেকে আছেন, ইনক্লুডিং আপনিও, যারা অনেক রিস্ক নিয়ে, অনেক থ্রেট নিয়ে কাজ করেছেন। প্রবলেমটা হলো যে রাজনৈতিক অঙ্গনেও যেমন আমরা কিছুদূর মাইনরিটি হয়ে পড়েছিলাম, অনেকেই ওই যে মিষ্টি দই খাবার জন্য 2024-এও 14-তে গেছে, 18-তে গেছে, 2024-এও অনেকে ওই যে কি বলার নাম হালুয়া রুটি খাওয়ার জন্য হাসিনার দিকে গেছে। তেমন একইভাবে মেজরিটি জার্নালিজমের সাথে যারা জড়িত, তারা এই হালুয়া রুটি খাবার জন্য বা তারা ওই যে ব্যবসায়িক সফলতার জন্য, বড় চাকরির জন্য, বড় বেতনের জন্য তারা সরকারের দিকে গেছে। সো আত্মসমর্পণ, অসহায় আত্মসমর্পণ না, বাট আত্মসমর্পণ। তারা আত্মসমর্পণ করেছে, স্বেচ্ছায় করেছে, এবং আত্মসমর্পণ হয়তো করেছে সুবিধাবাদী হিসেবে। কারণ আছে আপনার মতো অনেকে আছে যারা আত্মসমর্পণ করে নাই,
তাদের পেপার কি চলেনি? আমরা অনেকে আছি যারা রাজনীতিতে আত্মসমর্পণ করিনি, আমরা কি বেঁচে নাই? হ্যাঁ, আমাদের সব ভাইরা বেঁচে নেই, গুণ হয়েছে অনেক, খুন হয়েছে অনেক, অত্যাচারিত হয়েছে অনেক, আমরা অনেক অত্যাচারিত হয়েছে অনেকভাবে, কেউ বেশি কেউ কম। কিন্তু ওই যে আত্মসমর্পণ আমরা যেমন করিনি, আমাদের জার্নালিস্ট ভাইরা অনেকে করেনি। অত্যন্ত দুঃখজনক যে এই যে লাইসেন্স রিলেটেড মালিকরা আত্মসমর্পণ ঠিকই করেছে, কারণ তারা এসছে আত্মসমর্পণ করার জন্য। সাংবাদিকরা চাইলে বা মিডিয়া কর্মীরা চাইলে সরকার কি এতটা নিচে নামতে পারত না? মিডিয়া যদি কন্টিনিউয়াসলি রিপোর্ট করত তাহলে কোনোভাবে, যেমন দেখেন একটা মিথ্যা ধারণা শেখ হাসিনার সরকার সম্বন্ধে তরুণ সমাজ বা আপামর জনগণের ভিতরে কিন্তু অনেক দূর ছিল। আপনি একটা জিনিস খেয়াল করবেন মতি ভাই, যে 15-16 জুলাই পর্যন্ত স্পেসিফিক্যালি আমি বলি, আবু সাইদের যে আত্মত্যাগ, তার উপরে যে গুলি বর্ষণের যে চিত্র বা ভিডিও, এইটা পাবলিক হওয়া পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিশাল জনগণের বিশাল একটা অংশ বিশ্বাস করতো শেখ হাসিনা ভালো মানুষ। আমি বহুবার গত 10-15 বছরে বহু মানুষের কাছে, আমরা যেহেতু রাজনীতি করি, আমরা ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে রেগুলারলি যাই, আমি বহুত লোকজনের কাছে শুনেছি শেখ হাসিনার জন্য দোয়া করে ফাটিয়ে ফেলছে। এবং দোয়াটা কি, যে উনি দীর্ঘজীবী হন, উনার আশেপাশে যে দুষ্ট লোকরা আছে তাদের থেকে যেন উনি বেরিয়ে আসতে পারেন। তো শেখ হাসিনা খারাপ না, উনার আশেপাশে কিছু দুষ্ট লোক ঘিরে ফেলেছে, আল্লাহ তাআলা শেখ হাসিনাকে এই দুষ্ট লোকের থেকে রক্ষা করুক। তো এই বিশ্বাসটা এই আপামর জনগণের ভিতরে কে ছড়িয়ে দিয়েছে? শেখ হাসিনা একা পারতো না এই বিশ্বাস ছড়িয়ে দিতে। গণমাধ্যম তাকে পুরোপুরিভাবে সহযোগিতা করেছে বলেই ঘরে ঘরে শেখ হাসিনা একটা দেবী রূপ নিয়ে নিয়েছিল। আবু সাইদের উপরে গুলি বর্ষণের পর এই চিত্রটা বদল হওয়া শুরু হয়েছে। আপনি গণমাধ্যমের সবচেয়ে উচ্চতরের জায়গায় আছেন, সম্মানিত জায়গায় আছেন, আমরা বিরোধী রাজনীতি করি, মাঠ পর্যায়ে কাজ করি, শেখ হাসিনার আসল চিত্র আমরা বহু বছর ধরে জানি। আপামর জনগণ কিন্তু জানতো না। এবং গণমাধ্যম যদি এটা ধরিয়ে দিত, শুরু থেকে একটু হলেও ধরিয়ে দিত, শেখ হাসিনা এত বড় ক্ষমতার জায়গায় পৌঁছায় না, সে এত বড় ফ্যাসিস্ট সরকার কিভাবে তৈরি করবে। অনেক ধন্যবাদ। জি মতি ভাই, আমি একটু আত্মসমালোচনার সুযোগ আছে কি? হ্যাঁ, না, অবশ্যই আছে। উনি যে বলছিলেন যে মেজরিটি, আসলে ধরেন, আমি এক্স্যাক্টলি জানি না, মতি ভাই জানেন কিনা, যে সারা বাংলাদেশে টেলিভিশন, পত্রিকা, রেডিও, অনলাইন সব মিলিয়ে সংবাদকর্মী সংখ্যা কত, তাদের কত শতাংশকে আমরা পাবলিকলি দেখি বা চিনি? এখন ধরেন কোনো একটি দল বা সরকারের দালালি করেন, এরকম লোকটার এক্সপোজার অনেক বেশি। গত 16 বছরে আমরা বেশ কিছু ফেস মুখস্থ হয়ে গেছে সবার কাছে, যে এই লোকগুলো সরকারের পক্ষে একেবারে মানে দালালি শব্দটা ছাড়া আর কিছু পাই না, ব্যাপক প্রশংসা পঞ্চমুখ থাকতো, খারাপ কিছু দেখতো না, ভালো যদি একটুও হতো এটাকে 10 গুণ বাড়িয়ে বলতো। তারা এই পুরো কমিউনিটির কত শতাংশ? বা ধরেন একটা প্রতিষ্ঠান, একটা টেলিভিশন, এখন সেই টেলিভিশনটা কেমন চলবে, তার আধেয় বা কন্টেন্ট কি হবে, তার খবর কি হবে, তার অনুষ্ঠান কি হবে, তার টকশোতে কি বিষয় নিয়ে কোন লাইনে আলোচনা হবে, তার প্রথম নিয়ামক শক্তি হচ্ছে তার যিনি মালিক, যিনি টাকা লগ্নি করেছেন। এখন সেই লোকটা যদি হয় অসৎ, দুর্নীতিবাজ, সুবিধাবাদী এবং যত রকমের খারাপ দোষ থাকতে পারে মানুষের, সেরকম একটা ব্যক্তির হাতে যদি একটা টেলিভিশন বা একটা পত্রিকা পড়ে এবং তার হাতেই যে কোনো উপায়ে দুর্নীতি করে, দস্যুতা করে অর্থ কামিয়েছেন, তো ওই প্রতিষ্ঠানের সব কিছু তো তার স্বার্থে তার মতোই হবে। এবং সেই ব্যক্তিটাকে তিনি রিক্রুট করবেন বা এডিটর বানাবেন, নিউজ এডিটর বানাবেন, চিফ রিপোর্টার বানাবেন, গুরুত্বপূর্ণ পদে বসাবেন, যারা তার স্বার্থ অনুযায়ী কাজ করবে, তার বিপক্ষে যাবে না। তাহলে ওই মালিকটা, অসৎ মালিকটা, যার টাকা আছে, সে তাহলে কার স্বার্থ দেখবে? যে তাকে এই সুযোগটা দিয়েছে, মানে গণমাধ্যমের অনুমতিটা যে সরকার বা যিনি তাকে দিয়েছেন, এবং তার ব্যবসায়িক স্বার্থের জন্য যে রাজনৈতিক শক্তির সহযোগিতা দরকার। ফলে ওই নেক্সাস থেকে যখন নিচের দিকে আসে, আপনি একজন অসহায় রিপোর্টার বা একজন সাধারণ সংবাদকর্মী যার চাকরি দরকার, সে যদি বলে না আমি এখানে আপোষ করব না, আমি এরকম রিপোর্ট করব না, আমি এটা মানব না, তাহলে তার চাকরি থাকবে না বা সে চাকরি পাবেও না। তাহলে যেই বাস্তবতা আমরা গত 16 বছর ছিলাম, সাংবাদিকদের হয়তো 90% বেকার থাকতো, অনেকেই বেকার ছিলেন, কিন্তু যদি সবাই এরকম অবস্থানে থাকতো তাহলে 90% বেকার থাকতো। তাহলে আপনি বলেন যে সাংবাদিকতা পেশা কি তাহলে আপোষ করার? সাংবাদিকতা পেশার মধ্যেই ছিল না বা এখনও নাই, সাংবাদিকতা চাকরির মধ্যে চলে গেছে। আমি ভাই পড়াশোনা শেষ করেছি, আমার সংসার আছে, আমার টাকা দরকার, আমার একটা চাকরি দরকার, তাই আমি একটা চাকরি করছি। সেই জায়গায় যারা সাহস নিয়ে, ঝুঁকি নিয়ে, ওই সীমাবদ্ধতার মধ্যেও
ভূমিকা রেখেছে তাদেরকে আমরা প্রশংসা করি, সমাদর করি। এখন মতি ভাই এবং তার পত্রিকা এই ফ্যাসিস্ট আমলেও যে ভূমিকা নিয়েছেন তার খেসারত কতভাবে দিয়েছেন সেটি উনি জানেন, দেশ ছাড়া থেকে শুরু করে। কিন্তু এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো খারাপ জিনিস নিয়ে কিছু লিখলে বা বললে সাথে সাথে আপনাকে গালি দেবে, হাসিনার দোসর, ফ্যাসিস্টের দোসর, আওয়ামী দোসর, এগুলো বলবে। তাহলে এখনকার খারাপ নিয়ে আমি বলতে পারবো না? মতি ভাই পত্রিকা তো লিখছে, ধোঁয়ায় লিখছে, উনি তখনও লিখছেন, এখনও লিখছেন। তার মানে আপনি যদি সত্যের পথে থাকেন, আপনি আপনার পেশাগত দায়িত্বটা সঠিকভাবে পালন করেন, তারপরও কিছু আঘাত আপনার উপর আসবে, সেটাকে আপনাকে মানতে হবে। সেই মানসিকতা নিয়ে একজন সংবাদপত্র বা টেলিভিশনের মালিক, তার সম্পাদক এবং তার যে পুরো চেইনে যারা থাকবেন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবগুলো মানুষ যদি সেরকম হয় তাহলে আমূল পরিবর্তন ঘটানো সম্ভব। নাজমুল আশরাফ, আমি এই মুহূর্তে আল জাজিরার একটা রিপোর্টের দিকে একটু দৃষ্টি দিতে চাই। সেটা হচ্ছে আল জাজিরার রিপোর্টে বলছে যে আওয়ামী লীগে বিভক্তি, শেখ হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে। আপনি কিভাবে দেখছেন? মানে আওয়ামী লীগে তো নাই, বিভক্তি কোথায়? যারা যারা মানে লুকিয়ে পালিয়ে আছেন, মানে অনলাইনে নাই আর কি, অফলাইনে আছে। হ্যাঁ, ভার্চুয়াল জগতে আছেন ওনারা। এখন ভার্চুয়াল জগৎ থেকে রিয়েল জগতে তারা কবে আসবেন আমরা জানি না, কিন্তু যেসব তৎপরতা ভার্চুয়াল জগতে দেখি, যাদের কথা শুনি, অনেকের ইন্টারভিউ দেখছি, তারপরে ভারতের বিভিন্ন গণমাধ্যমে তাদের বক্তব্য, রিপোর্ট, সেগুলো দেখছি। তার মানে হচ্ছে ধরেন 16 বছরের অপশাসন, দুঃশাসন, ফ্যাসিবাদী শাসনের পরিণতি তারা ভোগ করছে। কিন্তু এই অবস্থায় কি তারা থাকবে? তারা তো চেষ্টা করবে ফিরে আসা, তারা চেষ্টা করবে কোনো না কোনো ফর্মে আবার স্বাভাবিক রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার। এবং তাদের পুনর্বাসনের সমস্যা হবে না কেন জানেন? কারণ আমাদের মোটা দাগে যে রাজনৈতিক বৈশিষ্ট্য চরিত্র বড় দলগুলোর মধ্যে, যেই আন্তঃসম্পর্ক এবং আমাদের যে আর্থসামাজিক বাস্তবতা, আচ্ছা ধরেন একটা কথা আমরা প্রায় শুনি, এই যে নতুন প্রজন্মের রাজনীতিবিদ যারা হতে যাচ্ছেন বা হচ্ছেন ছাত্রদের কাছে, যে আওয়ামী লীগ, বিএনপি একই ধরনের, জাতীয় পার্টি একই ধরনের, সবাই একই রকমের, এই জন্য তারা নতুন রাজনীতি করতে চান, কারণ তাদের মধ্যে এই সমস্যা আছে। তারা তো এখনও ঠিকমতো রাজনীতি শুরুই করেন নাই, ফিডার হাতে নিচে দুধ খাওয়া শুরু করেন নাই। তাদের মধ্যে তো আমরা একই বৈশিষ্ট্য দেখছি, একই লক্ষণ দেখছি, সেটা কথায়, কাজে, আচরণে। তার মানে আমাদের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যদি বলি, বা খারাপ রাজনীতি, রাজনৈতিক অপসংস্কৃতি, সেটা থেকে তো তাহলে প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে। এখন নতুন যারা দল করে রাজনীতি করে বাংলাদেশকে বদলে দিতে চায়, এখন পর্যন্ত সারা দেশে ঢাকাসহ তাদের যেসব ঘটনা ঘটেছে, যেসব ঘটনায় তারা যুক্ত হয়েছে, তারা এক একজন এক এক রকমের কথা অনেক সময় বলেন, সেই কথাগুলো থেকে অনেক সত্য বেরিয়ে আসে। তাতে করে কি আশান্বিত হওয়ার কিছু আছে? তা হয়তো নাই, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে এদের হাত ধরেই, আওয়ামী লীগ ফিরে আসবে আরও যেসব রাজনৈতিক দল আছে তাদের হাত ধরেই। আবার এটাও আমি মানি যে আওয়ামী লীগ এত বড় একটি দল, প্রাচীন দল, এত ইতিহাস ঐতিহ্য তার আছে, আবার এত রকমের কলঙ্ক তার আছে। সেই দলটির যারা সাধারণ কর্মী, যারা ভোটার, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, আপনার বংশ পরম্পরায় এই দলের পক্ষে থাকেন, ভোট দেন, তাদের আদর্শ ভালোবাসেন, খারাপটার চেয়ে ভালোটাকেই বেশি বড় করে দেখেন, সেই জনগোষ্ঠীও তো অনেক বড়। তাদের জন্য কি আপনি দলটাকে বিলুপ্ত করে ফেলবেন, নিষিদ্ধ করে ফেলবেন, নাই করে দেবেন, নাকি এর শুশ্রূষা করে, মানে অসুস্থ হয়েছে চিকিৎসা করে, হাত পা কাটতে হয় যদি তাও কেটে, বডিটা ঠিক রেখে অন্তত আবার তাকে বেঁচে থাকতে দেওয়া, সেইভাবে হয়তো আসতে পারে। কিন্তু আমার মনে হয় অসুস্থ অবস্থায় ফেরত চলে আসতে পারে আমাদের যে রাজনৈতিক বাস্তবতা প্রক্রিয়া আমরা দেখি, সেটি নতুন দল পুরো দল সবাই মিলে, নতুন দলগুলোর মধ্যেও বিভিন্ন ঘটনায় আমরা এটা দেখি যে কোনো না কোনোভাবে সুবিধা পেলে পরে তারা অনেক রকমের আপোষ করে থাকেন। অনেক ধন্যবাদ। এবার তো রাজনীতিবিদদের সম্পর্কে প্রশ্ন, যেটা আওয়ামী লীগ সম্পর্কে আল জাজিরা রিপোর্টের কথা বলছিলাম। জি জি, আমি এখানে মতি ভাই আপনাকে বলি যে নাজমুল আশরাফ ভাইয়ের সাথে উনি স্পেশালি প্রথমে যে কথাটা বলেছেন, এটার সাথে আমি পুরোপুরি একমত যে আওয়ামী লীগই তো নেই, সো তাদের ভিতরে আবার কিসের বিভক্তি, তাদের ভিতরে আবার কি সেপারেশন। দেখেন, আওয়ামী লীগ যে বিশ্বাসটা হিসেবে তৈরি করেছিল স্পেশালি গত 16 বছর, এর আগের জিনিসপত্রতে আমি যাব না, গত 16 বছর যে বিশ্বাসটার ভিত্তিতে আওয়ামী লীগ দলটা বৈশিষ্ট্য তৈরি হয়েছিল, সেই বিশ্বাসটা বাংলাদেশের জনগণের বিরোধী। এবং সেই সত্যটা অনেক কষ্ট হলেও আমরা এই 16 বছর অতিবাহিত হবার পর সেই সত্যটা উন্মোচন করতে সক্ষম হয়েছি জনগণের সামনে। সো ঠিক এক্স্যাক্টলি এভাবে যদি চিন্তা করেন যে আজকে থেকে 1400 বছর আগে আপনার আরব দেশে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন এবং যখন ইসলাম প্রচার শুরু করলেন,
তখন তার পিছের যে মিথ্যা এবং অন্ধকার ছিল সেগুলো মুছে দিয়ে আল্লাহ তাআলার পাঠানো সত্যটা উনি সামনে নিয়ে আসলেন, উন্মোচিত হলো। এই উন্মোচনটা একবার হওয়ার পর আর অন্ধকার কালোর দিকে ফিরে যাবার আর কোনো উপায় নাই। সো আগে মক্কায় কোন কোন দেবতার পূজা করা হতো, আল্লাত উজ্জাত কোন কোন দেবতার, এটা আর আসবে না, এটা শেষ, ওই চ্যাপ্টার ওখানেই শেষ। সো এই একইভাবে 5ই অগস্টের পর মিথ্যা অন্ধকার আওয়ামী লীগের যে আপনার বিশ্বাস বৈশিষ্ট্য সেটা আমরা উন্মোচন করেছি। এইখানে আর ফেরত যাওয়ার কোনো ধরনের কোনো সুযোগই নাই। সো আওয়ামী লীগ দল হিসেবে অ্যাজ ইট ওয়াজ, ইট ইজ ডান। এটা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ জনগণ বিরোধী, এই দলের আর কোনো উত্থান কখনোই হবে না। এখন আগামীতে এইরকম একটা নাম নিয়ে নতুন একটা দলের উত্থান হতে পারে, সেটা ভিন্ন জিনিস। নাম তো হইতেই পারে, যেমন আজকে যদি আপনি পাকিস্তানের দিকে তাকান, দেখবেন সরকারে আছে একটা পার্টি, সেটার নাম মুসলিম লীগ নওয়াজ। এটা মুসলিম লীগ না, এটা মুসলিম লীগ নওয়াজ। তো আগামীতে যে আওয়ামী লীগ কুদ্দুস, আওয়ামী লীগ বাকের, আওয়ামী লীগ রোজিনা, এটা হতেই পারে। কিন্তু আওয়ামী লীগ যেটা ছিল শেখ হাসিনার নেতৃত্বে, ওই বিশ্বাসে, বাংলাদেশের জনগণের বিরোধিতায়, যেটা মূল প্রিন্সিপাল, যেটা বৈশিষ্ট্য, সেই দল বাংলাদেশের মাটিতে ফেরত আসবে না। ওরা এখন যারাই এগেন ইসলাম প্রচার শুরু হবার পরও কিন্তু আরব দেশের, আরব মাটিতে যে ইসলাম বিরোধী লোকজন ছিল না তা না, ছিল। তো এখন সত্য উন্মোচন হয়ে যাওয়ার পরও হয়তো কিছু কোনাকাঞ্চিতে ওই আওয়ামী অনুসারী বা শেখ হাসিনা অনুসারী কিছু লুকিয়ে আছে, তারা থাকবে। তাদের জন্য আমরা আবার কম্প্রোমাইজ করে মিথ্যার দিকে আবার ফেরত যাব, এটা সম্ভব না। সো আওয়ামী লীগের কোনো জায়গা নাই। এই যে ছোটখাটো কোনাকাঞ্চিতে যারা লুকিয়ে আছে, তারা কি চিন্তা করছে, তাদের ভেতরে হাসিনার কি বিরোধ, হাসিনার সাথে তাদের কি বিরোধ, এগুলো আমাদের খুব বেশি দুশ্চিন্তার কোনো বিষয় না। কারণ তারা হাসিনার এই বিশ্বাসগুলো মেনে নিয়ে কাজ করেছে। যারা মনে করেন 15 আপনার জুলাই বলেন 2024, 16, 17, 18, 19 বলেন, এলাকায় থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে ইদার মানে আপনার কি বলে না, ব্লান্ট মানে শার্প ইনস্ট্রুমেন্টস, ছুরি চাকু নিয়ে বা বন্দুক নিয়ে, গুলি নিয়ে তারা নেমে গেছে বাংলাদেশের জনগণের উপরে, আপামর জনগণের উপরে, তরুণদের উপরে। ওই যে এখন যেটা বলা হয় ছাত্র জনতাদের উপরে, আমরা ছিলাম সেখানে, আমাদের উপরে উঠতেছে। আমরা নাহলে রাজনীতিতে ছিলাম বলে 10-15 বছর ধরে আমাদের পিছে ছিল বা আমাদের সাথে আক্রমণাত্মক সম্পর্ক ছিল। কিন্তু 24 জুলাই আগস্ট তো পুরো জনগণের বিরুদ্ধে আক্রমণাত্মক গেছে। এবং মনে রাখেন, এটা কিন্তু প্রথমবার যায়নি জনগণের বিরুদ্ধে আক্রমণাত্মক। আপনার ওই যে নিরাপদ সড়ক আন্দোলনেও কিন্তু প্রত্যেকটা শহরে তরুণদের বিরুদ্ধে আক্রমণাত্মক একটা স্ট্যান্সে গেছিল আওয়ামী লীগ। রাস্তায় নেমে এই যে আপনি বললেন না যে পুলিশ থাকবে কিন্তু পুলিশকে সহযোগিতা করবে ছাত্রলীগ, আপনার নিরাপদ সড়ক আন্দোলন কিন্তু দমন করেছে এই যে এইসব গুন্ডা বাহিনী দিয়ে, এবং পুলিশকেও গুন্ডা বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। যার জন্য আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে 5ই অগস্টে সবার একটা আওয়াজ উঠেছিল যে পুলিশের ব্যাচ বদলে দিতে হবে। হ্যাঁ, এখন অন্তর্বর্তীকালীন সরকার ব্যাচ থেকে পুরো ইউনিফর্মে চলে গেছে, ঠিক আছে, বদলাইতে চাইলে বদলান, সেটা পরের মাথা ব্যথা। ব্যাচটা আগের মাথা ব্যথা, 6 মাস হয়েছে, এখনো সেটা বদলানো উচিত ছিল। হ্যাভিং সেড দ্যাট, এই যে পুরো দেশটাকে, সরকারি বাহিনীগুলোকে এবং পুরো একটা প্রজন্মকে তারা বাংলাদেশ এবং জনগণের বিরোধিতায় নিয়ে এসেছিল, এই বিশ্বাসে আর কোনো ফেরত যাওয়ার উপায় নেই। সো এদের ভিতরে বিভেদ হোক, কি হোক না হোক, কিছুদিন পরে হয়তো যদি এরা তবুও সত্যর পথে না আসে, মানে এই যে অনুসারীরা, হাসিনা তো শেষ, হাসিনার পরিবার শেষ, হাসিনার ওই যে বড় দাগের যে নেতারা ছিল তারা সবাই শেষ, বাট এই যে নিচে অনুসারীরা বা হাসিনাকে পছন্দ করে বা আওয়ামী লীগকে পছন্দ করে, তারা বলতেই পারে না আগের আওয়ামী লীগ বলতে কোনো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ, হাসিনার আওয়ামী লীগ ছিল। সো আগের আওয়ামী লীগ বলতে কোনো আওয়ামী লীগ নাই। সো ওই জায়গা থেকে যারা এগুলো পছন্দ করে তাদের এখন এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর যদি না বেরিয়ে আসে তাহলে তারা নিজেরা তাদের রাজনৈতিক পরিচয় বা সব ধরনের পরিচয় একসময় যে বিলীন হয়ে যাবে। অনেক ধন্যবাদ নাজমুল আশরাফ। এই মুহূর্তের বা যেটা বলছেন সেটা হচ্ছে দুশ্চিন্তার বিষয় কি? এই মুহূর্তে দুশ্চিন্তার বিষয় হচ্ছে কত দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীল, জনপ্রতিনিধিত্বমূলক, গণতান্ত্রিক এবং শক্তিশালী সরকার গঠন করা যায়, এবং তার জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন। সেই নির্বাচন কত দ্রুত, কত দিনে, সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। একটা জিনিস আপনি খেয়াল করেছেন, ধরেন বিএনপি তো যত দ্রুত চাচ্ছে, তারা বিভিন্ন সময় উল্লেখ করেছে, তার সাথে অন্য যে দলগুলো আছে তাদের তেমন কোনো বিরোধ ছিল না। আজকে আমি অন্তত 4টা দলের বক্তব্য শুনলাম, বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজতে ইসলাম। এই 4টা দলের বক্তব্য শুনে মনে হলো সবাই এই বছরের মধ্যেই নির্বাচন চায়। এবং আরও যেসব দল আছে এর বাইরে, আমার মনে হয়
এক বছরের মধ্যে, এই বছরের মধ্যে বা এই বছরের ডিসেম্বরের মধ্যে যেটি ডক্টর ইউনূসের দেওয়া সীমারেখার প্রথম ধাপ, এই বছরের শেষ অথবা আগামী বছরের মধ্যম, তো তার মধ্যে তারা চাচ্ছে। এবং আমাদের নির্বাচন কমিশন কাজ করছে, আরও যারা সংশ্লিষ্ট তারা কাজ করছে, সংস্কার কমিশন কিছু প্রতিবেদন দিয়েছে, বাকিরা দেবে, সেগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু যত কমিশনের রিপোর্ট আসুক, তার মধ্যে যতগুলো বিষয় নিয়েই ঐক্যমত হোক না কেন, সেগুলো বাস্তবায়ন করে নির্বাচনে যাওয়া সম্ভব হবে না। হয়তো সেগুলো চূড়ান্ত রূপটা নির্বাচিত সরকার বা সংসদের হাতে তুলে দিতে পারে, তারা সেগুলো বাস্তবায়ন করবে। ফলে ওই পর্যন্ত যাওয়ার আগে কি দরকার? সুষ্ঠু নির্বাচন যাতে হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য কি? ভালো নির্বাচন কমিশন, ভালো প্রশাসন, ভালো পুলিশ, ভালো আইনশৃঙ্খলা বাহিনী, ভালো রাজনৈতিক দল, ভালো প্রার্থী, ভালো ভোটার দরকার। এই ভালোগুলো নিশ্চিত হলে একটা ভোটার ভালো নির্বাচন হতেই পারে। এবং আমি মনে করি যে এই বছরের মধ্যে যদি নির্বাচনটা না হয়, তাহলে সামগ্রিকভাবে যে সংকটগুলো আমরা দেখছি, রাজনৈতিক, অর্থনৈতিক, জননিরাপত্তা, জাতীয়, আন্তর্জাতিক, আঞ্চলিক, ভারত সংশ্লিষ্ট, পাকিস্তান সংশ্লিষ্ট, চায়না সংশ্লিষ্ট, আমেরিকা সংশ্লিষ্ট, যাই বলি না কেন, এই সকল ইন্টারনাল এবং এক্সটার্নাল সংকটগুলো আরও ঘনীভূত হবে। সেই অবস্থা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের আছে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে নির্বাচনই কি একমাত্র সমাধান? দেখেন, নির্বাচন হলো মতিবের সবচেয়ে বড় সমাধান। মানে আপনার সমস্যাগুলো যখন বড়, তখন আপনি বড়র দিকেই তাকাতে হবে। এখন একজন রোগী, তার জ্বর হয়েছে, শুধু যদি জ্বরই হয়ে থাকে, জ্বর তো একটা সিমটম, জ্বর তো আর অসুখ না। তো এই সিমটমটার যদি বড় কোনো কারণ না থাকে, হয়তো সে টায়ার্ড হয়ে গেছিল, বেশি এক্সস্টেড, তার জন্য জ্বরটা হয়েছে, তাকে একটু ঘুমাতে বলবেন, 2টা প্যারাসিটামল দিয়ে দিবেন, সে ঠিক হয়ে যাবে। কিন্তু এই জ্বরের সিমটমটা যদি হয় যে তার আসলে ক্যান্সার হয়েছে, সো পুরো বডি জর্জরিত, এটার অনেকগুলো সিমটমের ভিতরে একটা সিমটম জ্বর, তাহলে আসলে প্যারাসিটামল নিয়ে চিন্তা করাটা এটা একটা সময় নষ্ট করা। তখন আপনার এই যে কিমোথেরাপি বা রেডিওথেরাপি এগুলোতে যেতে হবে। তারপর এগুলো রিলেটেড অ্যাডিশনাল আপনি প্যারাসিটামল 2-4টা, হ্যাঁ, না মানে যদি এইটাই ধরা পড়ে, ডায়াগনোসিস হয়ে গেছে যে আপনি ক্যান্সার, তাহলে আসলে আপনি জ্বরের ওষুধে গেলে তো হবে না, তাহলে আপনার ওই ক্যান্সারের ওষুধে যেতে হবে। সো ওই কিমোথেরাপি বা রেডিওথেরাপি যেটাই প্রেসক্রাইবড হয় সেটাতে যেতে হবে। সো এখন আমাদের সমস্যা অনেকগুলো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্যারাসিটামল আছে। প্রবলেমটা হলো যে এটার মূলে হলো একটা মানে মূল প্রবলেমটা হলো যে একটা শক্তিশালী নির্বাচিত সরকার নেই। মানে আসলে শক্তিশালী সরকার নেই, বাট শক্তিশালী সরকার আর নির্বাচিত সরকার দুটো সিনোনিমাস। এর জন্য আমি বলছি শক্তিশালী নির্বাচিত সরকার, কারণ নির্বাচিত সরকার হলে অটোমেটিক্যালি কিছু দূর একটা শক্তিশালী সরকার হয়ে যায়। সো এই যে 100টা বিভিন্ন প্রবলেমে প্যারাসিটামল দেওয়ার থেকে আপনারা যদি এই নির্বাচনে চলে যান, ওই যে ওই একদম কিমোথেরাপিতে চলে যান, তাহলে ওই নির্বাচিত সরকারের মাধ্যমে বাকি আস্তে আস্তে অন্য ঝামেলাগুলো একে একে মিটে যাবে। এই কারণে আমি বলছি যে এমন না যে আমি অন্য সব ঝামেলাকে বাদ দিয়ে দিচ্ছি, অন্য সব ঝামেলা না, ওই সবগুলো ঝামেলা, বাট এই সবগুলো ঝামেলার সম্মিলিত প্রতিকারের জন্য ওই কিমোথেরাপি, এটা হলো নির্বাচন। সো প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা নির্বাচনের দিকে তাড়াতাড়ি যাই। আমরা কি সেই দিকে যাচ্ছি? এখন এইখানে নিয়ে একটু ছোট্ট প্রশ্ন আছে, কারণ আমরা প্রথম থেকে অগাস্ট মাস থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় আছি। অগাস্ট মাস থেকে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নির্বাচন নিয়ে আলোচনা করছি। এটা এর আগে আমি একবার আলোকপাত করেছিলাম, এর জন্য আমরা অনেক কমিশন হয়তো করতে বলিনি। যেমন মনে করেন আমার দল থেকে, এনডিএম থেকে আমরা প্রথমে যখন বলেছিলাম, আমরা বলেছিলাম বেশ কিছু টাস্ক ফোর্স গঠন করতে, কারণ ইমার্জেন্সি ইমিডিয়েট যে দায়িত্বগুলো পালন করতে হবে, যেমন পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এটা একটা ইম্পর্টেন্ট টাস্ক ফোর্স দরকার ছিল। এখনো টাস্ক ফোর্স গঠন হয় নাই, কমিশন গঠন হয়েছে যে সামনে কি রিফর্ম হতে পারবে, এটা টাস্ক ফোর্স করে ইমিডিয়েট অ্যাকশন, এই জিনিসগুলো এখনো বড় দাগে হয়নি। জুডিশিয়ারি সম্বন্ধে বলেছিলাম, জুডিশিয়ারিতে যদিও রিফর্ম কমিশনও হয়েছে, আবার মোর ইম্পর্টেন্টলি যেটা হয়েছে যে নতুন একজন চিফ জাস্টিস দেবার মাধ্যমে এবং অ্যাপেলেট ডিভিশনের নতুন বদল আনার মাধ্যমে তারা হাইরার্কিতে যে চেঞ্জটা এনেছে, এটা মোটামুটি একটা কার্যকরী জায়গায় নিয়ে গেছে জুডিশিয়াল সিস্টেমটাকে। তারপর অত্যন্ত নিন্দাজনক যে বাইরে থেকে ওই যে মিছিল পাঠিয়ে হস্তক্ষেপ করার চেষ্টা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক, বা যাক সেটা সেপারেট ইস্যু। কিন্তু পুলিশ প্রশাসন বা ওই যে আমরা যখন গণস্বাস্থ্যের কথা বলি বা শিক্ষার কথা বলি, এই জায়গাগুলোতে এরকম বড় দাগের কিছু করা হয়নি, যেগুলো ফার্স্ট এই টাস্ক ফোর্সে করা উচিত ছিল। কারণ কিছু জিনিস আপনি আছেন 6 মাসের জন্য বা যান 1 বছরের জন্য, তাহলে ওই 1 বছর তো আপনার সবকিছু চলতে হবে তো ঠিকভাবে। তো ওই সবকিছু যে চলতে হয়, এটার কার্যকারিতা আনার জন্য তো সেটার জন্য আপনার টিম গঠন করতে হবে এবং ইমিডিয়েটলি তাদেরকে অ্যাকশনেবল পাওয়ার্স দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আজ অব্দি 6 মাস হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার করেনি। তো অন্তর্বর্তীকালীন সরকার করেনি, তাহলে আর কি করবে? সো প্রথমে যখন ওনাদের সাথে আলোচনায় বসেছিলাম, এগুলো অনেক কিছু বলার সাথে সাথে নির্বাচন নিয়ে আমরা প্রথম থেকে আলোচনা করছিলাম। একদম প্রথম দিকে নির্বাচন নিয়ে আমাদেরকে যে আশ্বাসটা দেওয়া হয়েছিল, আমি এমন বলছি না যে সেই আশ্বাসের তারা ভঙ্গ করেছেন, বাট এই আশ্বাসটা দেওয়া হয়েছিল যে
খুব শীঘ্রই আমাদের সাথে বসে আলোচনা শুরু হবে যে কি কি সংস্কার আমরা মনে করি ভালো হবে এবং কতখানি করে ওনারা নির্বাচনে দেবেন। একই সাথে ওনারা নির্বাচনের প্রস্তুতি ওনারা করতেই থাকবেন। এটা অগাস্টে আমাদের আলোচনা। এরপর আমাদের সেপ্টেম্বর অক্টোবরে আলোচনা হলো। সেপ্টেম্বর অক্টোবরে যখন আলোচনা হলো তখন আমাদেরকে এইভাবেই বলা হলো যে নির্বাচন কমিশন একটা স্টেবল জায়গায় চলে আসলেই ওইদিকে কাজ শুরু হয়ে যাবে, আমাদের সাথে আলোচনা শুরু হবে। এখনো আমাদের ওই আলোচনার কথাই চলছে, তবে এখন আমরা আরেকটু বেশি আশাবাদী যে হয়তো খুব শীঘ্রই আমরা নির্বাচন দেখব। হাজেজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে দর্শক মণ্ডলী, আপনার নাজমুল আশরাফ, আপনাকেও অনেক ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে।